বিকেলবেলা ঘরের বাইরে এলো ময়ূরী পুতুলকে নিয়ে। সাথে আফিয়া, নূপুর, কুসুম আর ছোট চাচি আছেন। এত মহিলাদের মাঝে আদনান একা দাদির পাশে বসে বসে আপেল খাচ্ছে। পুতুল হিমির কোলে বসে চারপাশে চোখ বুলাচ্ছে। এই বাড়ির প্রত্যেকে হিমিকে ভালো করেই চেনেন। হিমি ধরতে গেলে বাচ্চাটাকে বড় করেছে, ওর কাছেই থাকে সে। রজনী বেগম পান মুখে দিয়ে পাটিতে পা মেলে দিয়ে বললেন, মাইয়া মানুষের এত দেরি কইরা বিয়া করতে নেই। হিমি বিয়া করবা কবে? কয়দিন পর পোলা পাইবা? সে যতবার এ বাড়িতে এসেছে ঠিক ততবার রজনী বেগম এই কথা বলেছে। মাঝে মধ্যে ভীষণ বিরক্ত লাগে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে, তবুও বলতে হয়। সে চাপা শ্বাস ফেলে বলল, একদিন না একদিন বিয়ে তো করবই দাদি। আদনান কথার মাঝে কথা কেটে বলল, দাদি আমার জন্য একটা মেয়ে দেখো, বিয়েটা এবার করতেই হবে। রজনী বেগম খুশি হলেন আদনানের কথা শুনে। তিনি একগাল হেসে বললেন, মজা করিস না কইলাম, আমি কিন্তু সত্যি মাইয়া দেখুম। আর কতদিন এভাবে বসে থাকবো বলো? তুমি মেয়ে দেখা শুরু করো। হিমি কাপের ধারে ঠোঁট ছোঁয়ালো। চা খাওয়ার ভান করছে শুধু। ভেতরে ভেতরে বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। চোখ তুলে তাকাতেও পারছে না আদনানের দিকে, অথচ ওর চোখ ঠিকই টের পাচ্ছে আদনান ওর দিকেই তাকিয়ে আছে অদ্ভুত এক দৃষ্টিতে। রজনী বেগম তখনও মজা করে বলছেন, এইবার আমি ঠিক মাইয়া দেখমু। আদনান ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, তুমি ঠিক করে দেখো দাদি, কিন্তু আমি না দেখে বিয়ে করব না। কেন রে? আমি যে মাইয়া পছন্দ করবো সেইটা তো ভালোই হইব। ভালো হবে কিনা জানি না দাদি, কিন্তু যার হাসিতে মনে শান্তি পাবে, যার চোখে তাকালে মাথা ঘুরে যাবে, এমন মেয়ে যদি পাই তাহলে বিয়ে করব। সবাই হাসলো, শুধু হিমি মাথা নিচু করে রইল। গাল গরম হয়ে উঠছে তার। পুতুল কৌতূহল নিয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। চাচ্চু, তোমার মাথা ঘুরে যায় কেন? পুতুলের সরল প্রশ্নে আদনান হেসে মেয়েটাকে কোলে টেনে নিয়ে বলল, কারণ রাজকন্যার মতো কেউ তাকিয়ে থাকে মাঝে মাঝে। রজনী বেগম হেসে বললেন, রাজকন্যা ক্যাডারে, আমি চিনি না নাকি? আদনান আর চোখে হিমির নত মাথার দিকে তাকিয়ে বলল, বলবো কোনো একদিন। রাতে রজনী বেগমের আদেশে ময়ূরী কাজ করছিল। বাড়ির কয়েকজন পুরুষ খাবার টেবিলে বসেছেন। এই বাড়ির কাজের একজন মহিলা আছেন, নাম খুব সম্ভবত চম্পা। বয়স 32-33 তো হবেই। বেশ সুন্দর দেখতে, তবে তার আচার আচরণ ভীষণ অদ্ভুত। গায়ের শাড়িটাও গায়ে ভালো করে জড়ায়নি। তিনি রান্নাঘরে কাজ করছিলেন, খাবারগুলো নিয়ে টেবিলের ওপর রাখছিলেন। ময়ূরী এবার অবাকের চরম পর্যায়ে। ময়ূরী চাতক পাখির মতো তাহাসিনকে খুঁজল। তাহাসিন কিংবা আদনান কেউ নেই এখানে। লোকটার সামনে এভাবে এই মহিলা ঘুরলে তার মেজাজ গরম হবে নিঃসন্দেহে। দাদাই বা কোথায়? ছোট চাচা রুহুল ও মাহাতাব বসেছে খেতে। মাহাতাব খাবারে মন দিলেও ছোট চাচার মতিগতি মোটেও ভালো লাগছে না তার। চম্পা রান্নাঘরে সবজির বলটা নিতে এলে ময়ূরী বলে, আপনার বুকের আঁচল ঠিক করুন। চম্পা তীক্ষ্ণ চোখে তাকায় ময়ূরীর দিকে। আঁচল ঠিক না করেই উল্টো ময়ূরীকে বলল, তুমি নতুন বউ, নতুন বউয়ের মতো থাকো। নিজের মাথার কাপড় রাইখা আমারে নিয়ে পড়লা কেন? ময়ূরীর চোয়াল শক্ত হলো। নিজের পাছা খোলা রেখে আমার মাথার কাপড় নিয়ে টানছেন কেন? আমি আমার স্বামী ছাড়া অন্য পুরুষদের সামনে মাথার কাপড় ছাড়া যাই না, সেটা ভালো করেই জানেন। এখানে আমার চাচা শ্বশুর, দেবর সহ বড় ভাসুর উপস্থিত আছেন। আপনি কোন আক্কেলে এভাবে চলাফেরা করছেন? শোনো মাইয়া, আমারে নিয়ে বেশি নাক গলায়ও না। তাহলে কি করবেন আপনি? কি বলতে চাইছেন? একে তো নোংরামি করছেন, আবার আমার সাথে বড় গলায় কথা বলছেন। খারাপ কিছু বলেছি আপনাকে? শরীর খোলা রাখার ইচ্ছা থাকলে বাড়ির বাইরে যাবেন, বাড়ির ভেতরে এসব নোংরামি করবেন না। চম্পার সাথে ময়ূরীর বেশ কথা কাটাকাটি হলো। মেয়েটা অবাক না হয়ে পারছে না। বাড়ির কাজের লোকের এহেন ব্যবহার মানতে কষ্ট হচ্ছে। সে তো কিছু ভুল বলেনি, তাহলে সমস্যাটা কোথায়? দেবর ভাসুর জামাইয়ের সামনে এভাবে একটা মহিলা খোলামেলা ভাবে চললে তার মেজাজ খারাপ হবে না? হওয়ারই কথা। বাড়ির পুরুষেরা আছেন বলে ময়ূরী বেশি তর্কে জড়ালো না। রাতের আয়োজন শেষে আফিয়া সব কাজ সেরে নিজের ঘরে গিয়ে দেখলো মাহাতাব চেয়ারে বসে আছে। ভীষণ আশ্চর্য হলো মেয়েটা। আজ হঠাৎ তার ঘরে? সপ্তাহখানিক ধরে মাহাতাব তার কাছে আসে না, তবে আজ হঠাৎ এলো কেন? সে এগিয়ে গিয়ে নরম গলায় বলল, আপনি আমার ঘরে? মাহাতাব বন্ধ চোখ খুলে আফিয়ার ক্লান্ত বদন পানে তাকালো। চোখের ইশারায় বিছানায় বসতে বলল তাকে। আফিয়া বিছানার নিকট এগিয়ে যেতেই দেখলো সেখানে একটা কালো রঙের বড় শপিং ব্যাগ আছে।
পাশে গিয়ে বসলো সে। আপনি হঠাৎ আমার ঘরে এলেন যে? আপনার বউ দেখলে রাগ করবে না? মাহাতাব শান্ত চোখে মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। আফিয়া দৃষ্টি সরিয়ে বাইরে খোলা জানালার দিকে তাকালো। আজ মন চাইছে এই খাঁচা থেকে খোলা আকাশে উড়ে যেতে, যেখানে কোনো দুঃখ থাকবে না, শুধু থাকবে এক টুকরো শান্তি। মাহাতাব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। গায়ে জড়ানো সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে আফিয়ার পাশে এসে বসলো। শপিং ব্যাগ থেকে একটা গাঢ় নীল রঙের শাড়ি, কাচের রেশমি চুড়ি আর একটা লাল গোলাপ বের করে আফিয়ার কোলের ওপর রেখে বলল, গাবতলী গিয়েছিলাম আজ। কাজ শেষে ফেরার সময় একটা দোকানে এই শাড়িটা দেখে ভালো লেগেছিল। তোমার তো নীল রং পছন্দ, তাই ভাবলাম নিয়ে আসি। আফিয়া নিঃশব্দে শাড়িটা পাশে রেখে দিল। মাহাতাবের চোখে চোখ রেখে বলল, আপনার ছোট বউ রাগ করবে না? তাকে রেখে হঠাৎ আমার জন্য এসব নিয়ে এলেন কেন? তাকে আজ অবধি কিছু দিয়েছি আমি? দেননি কেন? এত শখ করে বিয়ে করে নিয়ে এসেছেন, আপনিই তো দিবেন। এভাবে কথা বলছো কেন? আফিয়া উঠে দাঁড়ালো পালঙ্ক থেকে। মাথা থেকে আঁচল নামিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দূর পথে দৃষ্টি রেখে বলল, ভীষণ ক্লান্ত লাগে নিজেকে। আমায় কি মুক্তি দেয়া যায় না মাহাতাব? আমায় মুক্তি দিচ্ছেন না কেন আপনি? আপনার তো এখন নতুন একটা সংসার হয়েছে। আমার মতো একটা ঝামেলা কেন বেঁধে রেখেছে নিজের সাথে? মাহাতাব আফিয়ার দিকে তাকিয়ে বলল, যদি বলি ভালোবাসি বলে? আফিয়া হাসলো। ভালোবাসা? ভালোবাসা কি বলুন তো? ভালোবাসা আসলে কি সেটাই ভুলে গেছি। মাহাতাব পালঙ্ক থেকে নেমে আফিয়ার কাছে এগিয়ে এলো। আফিয়ার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে দুহাত বুকে গুজে বুক টান টান করে দাঁড়ালো। দেয়ালের সাথে হেলান দিয়ে আফিয়ার চোখে চোখ রাখলো। এই পাপিকে এত ঘৃণা করো তুমি? আফি, তাকাও আমার দিকে। আপনার দিকে তাকাতে ইচ্ছে করে না, ভাগের জিনিস পছন্দ নয় আমার। মাহাতাব আলতো হাসলো। দরজার দিকে এগিয়ে গিয়ে একবার পিছু ফিরে বলল, শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার, একবার গায়ে জড়িয়ে দেখা দিও আমায়। ঘরটা নীরবতায় ছেয়ে গেল। মাহাতাব চলে গেছে। জানালার ধারে দাঁড়িয়ে আছে আফিয়া, দৃষ্টি শূন্য। সে আর চোখে বিছানায় থাকা শাড়ির দিকে তাকালো। সে নীল শাড়িতে প্রথমবার সামনে এসেছিল মাহাতাবের। 7 বছর আগে আফিয়ার বয়স কত ছিল? 16 বছর হবে হয়তো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। বাবা ছিলেন কৃষক। ছোট সুখী একটা পরিবার তাদের। সেই সময় আফিয়ার এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল। সময়টা ছিল এপ্রিলের শুরু। দিন ছিল শুক্রবার, 9 তারিখ। বোরহান সওদাগর, মাহাতাব, তাহসিন এবং কিছু মানুষ গিয়েছিলেন তাদের বাড়ি। প্রস্তাব দিলেন আফিয়াকে সওদাগর বাড়ির বড় বধূ বানাবেন। আফিয়ার বাবা খুশিতে আত্মহারা হয়ে সেদিন রাজি হয়ে যান বিয়ের জন্য। আফিয়া নীল শাড়ি গায়ে জড়িয়ে আব্বার ঘরের দরজার সামনে ভীত চোখে তাকিয়েছিল শ্যামবর্ণের এক সুদর্শন যুবকের দিকে। তখন মাহাতাবের বয়স 26, নতুন নতুন রাজনীতির সাথে জড়িত হয়েছে। বোরহান সওদাগর আফিয়ার বাবার সাথে কথা বলছিলেন। মাহাতাব হঠাৎ করে আফিয়ার আব্বার ঘরের দিকে তাকায়। দেখতে পায় এক কিশোরী নীল শাড়ি গায়ে জড়িয়ে দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। মিষ্টি একটা মুখ, ভীষণ সুন্দর সেই নারী। তারপর দুজনের চোখে চোখ পড়েছিল। ভয়ে মেয়েটা দৌড়ে ঘরের ভেতর চলে যাওয়ার পর মাহাতাব ঠোঁট কামড়ে হেসেছিল। সপ্তাহখানিক পর মাহাতাবের বউ বানিয়ে নিয়ে এলো সওদাগর বাড়ি। নতুন মানুষ, নতুন পরিবেশ, সব মিলিয়ে নতুন জীবন শুরু হয়েছিল। সংসার হয়েছিল লোকটার সাথে। আহারে, শখের জিনিসগুলো এভাবেই বোধহয় নষ্ট হয়ে যায়। কত শখের সংসারই না ছিল মেয়েটার, আজ কিছু নেই। রাত তখন গভীর হয়েছে। ময়ূরী ঘরে শুয়েছিল পুতুলের সাথে। তাহসিন এখনো বাড়ির বাইরে। লোকটা কোথায় গেছে কে জানে। সে উঠে বসলো বিছানায়। চিন্তা হচ্ছে খুব। আর চোখে পুতুলের দিকে তাকালো। মেয়েটা তার শাড়ির আঁচল মুখের ভিতর নিয়ে কামড়ে ধরে ঘুমাচ্ছে। হঠাৎ দরজায় শব্দ হলো। বাইরে থেকে তাহসিনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ময়ূরী পুতুলের মুখ থেকে আঁচল বের করে সাবধানে ঘরের দরজা খুলে দিল। তাহসিন দাঁড়িয়ে বাইরে। তাকে ভেতরে আসার জন্য ময়ূরী এক কোণায় গিয়ে দাঁড়ালো। তাহসিন ভেতরে এসে বলল, তুমি এখনো জেগে আছো কেন? ময়ূরী কপালে গভীর ভাঁজ ফেলে তাহসিনের দিকে তাকালো। লোকটার গায়ের শার্ট এমন ভিজে আছে কেন? বৃষ্টি তো হয়নি। সে তাহসিনের প্রশ্নের উত্তর না দিয়ে শুধোলো, এত রাত অবধি বাইরে কি করছিলেন? তাহসিন দৃষ্টি সরিয়ে আলমারির দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, পুরুষ মানুষ একটু একটু রাত অবধি বাইরে থাকতেই পারে। ময়ূরী শক্ত গলায় বলল, অবশ্যই থাকতে পারে, তাই বলে রাত 3টা অবধি কোন মহাপুরুষ বাড়ির বাইরে থাকে? তাহসিন আশ্চর্য হয়ে ঘুরে দাঁড়ালো। ময়ূরীকে আজ অন্যরকম লাগছে। সে চোখ টান টান করে ময়ূরীকে ভালো করে পর্যবেক্ষণ করলো। তুমি রাগ দেখাচ্ছ? দেখাচ্ছি। আপনার বিয়ে করা বউ আমি, সেই অধিকারটুকু আমার আছে।
আছে বলে আমি মনে করি। তাহসিনের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল। আলমারির নিকট না গিয়ে সোফার উপর থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তোমাকে আমার বড্ড মনে ধরেছে মেয়ে, বাঘিনী আমার বেশ পছন্দ। তাহসিন ওয়াশরুমে ঢুকলো। ময়ূরী বিরক্ত হয়ে তাকিয়ে রইল সেদিকে। লোকটা উত্তর তো দিলই না, উল্টো আরো তার মেজাজ খারাপ বানিয়ে গেল। খানিকক্ষণ পর তাহসিন কোমরে টাওয়াল পেঁচিয়ে বের হলো। ময়ূরী তার জন্য খাবার এনে বিছানার এক কোণায় রেখেছে। ওয়াশরুমের দরজায় শব্দ হতেই ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে চোখ কপালে উঠিয়ে মুখ কুঁচকে ফেলল লজ্জায়। আপনার কি শরম লজ্জা নেই? এভাবে বের হয়েছেন কেন? তাহসিন ফ্যানের নিচে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। গরমে অবস্থা খারাপ তার। ময়ূরীর কথা শুনে স্বাভাবিক গলায় বলল, শরম করবে কেন? ময়ূরী লজ্জায় যেন কথাই বলতে পারছে না। ছোট একটা টাওয়াল, তাও আবার বেহায়া পুরুষদের মতো কেমন করে কোমরে জড়িয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। সে বিছানা থেকে নেমে বলল, খেয়ে নিন। ময়ূরী উল্টো ঘুরে পুতুলের কাছে যেতে চাইলে তাহসিন ময়ূরীর হাত চেপে ধরে। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে শরীরটা হালকা কেঁপে উঠেছে মেয়েটার। তাহসিন হাতে টান দিতেই সে কিছুটা তাহসিনের দিকে ঘনিষ্ঠ হলে শ্বাস আটকে বলে, আপনি বলেছিলেন আমার কাছে আসবেন না। তাহসিন হঠাৎ আলতো করে ময়ূরীর হাত পেছনে মুচড়ে ধরে। ঘাড়ের চুল একপাশে সরিয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, কাছে আসা মানে কোন আসার কথা বলেছিলাম জানো? রুহুর পানি শুকিয়ে খাকা করছে ভয়ে। ছাড়ুন, ভালো হচ্ছে না। তাহসিন ছেড়ে দিল ওর হাত। পেছন দিক থেকে ময়ূরীর মাথায় জোরে টোকা মেরে বলল, বোকা রানী। সে চেঞ্জ করে এসে বিছানায় বসলো। মাথা থেকে ঝরঝর করে পানি ঝরছে। ময়ূরী ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আপনি মাথা ভালো করে মুছলেন না যে? তুমি মুছিয়ে দাও। বিয়ে করেছি কিসের জন্য? তুমি বা কেমন বউ? স্বামীর যত্ন কিভাবে করতে হয় জানো না? ময়ূরীর রাগ হলো খুব। বদলোক একটা। গোসল সেরে শরীর মুছতে পেরেছে, মাথা মুছতে পারেনি। তাহসিন মাথা নিচু করে বলল, আঁচল দিয়ে মাথা মুছে দাও। তাহসিন মাথা নত করেছে। তাকে বারণ করার সাহস হলো না। আঁচল মাথায় রেখে আলতো হাতে চুলগুলো মুছে দিল। খাওয়ার সময় ময়ূরীকে জিজ্ঞেস করলে বলে সে রাতে খেয়েছে। দুজনের মাঝে আর কথা হয় না। চুপচাপ যে যার মতো বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে। পরের দিন সকালে রোদের তাপে শরীর ঝলসে যাওয়ার জো হলো। হিমলতলা মাঠে মেম্বার বাড়িতে বিশাল আয়োজন চলছে। দুপুরে গ্রামের মানুষ খাওয়ানো হবে। মেম্বার বাড়ির চারপাশ জুড়ে মানুষ গিজগিজ করছে। এসব দেখে মাহাতাব ভীষণ বিরক্ত। তাদের দাওয়াত দেয়া হয়েছে সেখানে। সকালেই দাদা নিয়ে এসেছেন বাড়ির ছেলেদের। তাদের জন্য আলাদা আয়োজনের ব্যবস্থা সেখানে। তাহসিন ঠোঁট কামড়ে চারপাশে চোখ বুলাচ্ছে। চারপাশে সব রাজনীতির মানুষ। অদ্ভুত আচার আচরণ। রুহুল তাহসিনের পাশে দাঁড়িয়ে ছিল। তাহসিনের চোখে পড়ল মাঠের ডান পাশের বড় রাস্তা ধরে 3টা তেলের গাড়ি যাচ্ছে। বড় বড় ড্রাম নেওয়া হচ্ছে সেখানে। আর তার ঠিক পেছনে পাইকারি মাছের ট্রাক। তাহসিন সেদিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে পাশে দাঁড়ানো রুহুলকে জিজ্ঞেস করে, এই গাড়িগুলো কোথায় যাচ্ছে? রুহুল রাস্তার দিকে তাকিয়ে বলে, বড় বাজারে যাচ্ছে ভাই। কোত্থেকে আসছে এসব? ঢাকা থেকেই তো আসে।